আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতোমধ্যে এই নির্মম ঘটনাটি শুনেছেন এবং ঘটনার বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সাপেক্ষে দেখেছেনও। 4 বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে, তারপর হত্যা করা হয়েছে। যে করেছে সেই কালপ্রিট জাকির হোসেন, তার বয়স 30। সিলেট সদর উপজেলার বাসিন্দা এই বর্বর লোকটি 30 বছর বয়সী একজন ধর্ষক। সে যেভাবে পাশবিকতা চালিয়েছে এবং মেয়েটি অজ্ঞান হবার পর তার লাশ যেভাবে নানা স্থানে লুকিয়ে রেখেছিল, এই ঘটনা সে নিজের মুখে বলেছে পুলিশের কাছে। এই ঘটনা শুনে আমরা আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে পারিনি, কারণ ধর্ষণ একের পর এক চলছেই। কেন এত ধর্ষণ? ধর্ষণের বিরুদ্ধে যে আমরা এত সোচ্চার ঠিক আছে, কিন্তু যাদের কথা বলা দরকার, যাদের এ নিয়ে আরও গভীরে প্রবেশ করা দরকার, অ্যানালাইসিস করা দরকার যে আসলে ধর্ষণ কেন হবে এবং ধর্ষণ বেড়ে যাচ্ছে কেন, সেই নারীবাদী যারা, তারা সংগঠনগুলো, এরা কেউ কিন্তু যখন ধর্ষণ হয় সে বিষয়ে কথা বলে না। কিন্তু যখন দেখা গেল যে কেউ হয়তো রাস্তায় হেঁটে যাচ্ছে, হয়তো ওড়না গলায় জড়ানো, এই অবস্থায় একটু দৃষ্টিকটু লাগছে, কেউ হয়তো অনধিকার চর্চা করে বলেই ফেলল, আপা আপনি ওড়নাটা গলা থেকে নামান। তখন দেখা গেল যে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, এবং সেই লোকটি যদি দাড়িওয়ালা হয়, নামাজি হয়, জুব্বা বা পাঞ্জাবি টুপি থাকে, তাহলে তো কথাই নেই। তখন একেবারে পুরো বাংলাদেশ জেগে ওঠে, আর সেই নারীবাদীরা এক একজন টকশোতে এসে পুরো তোলপাড় করে দেয় যে মোল্লারা, হুজুররা, জুব্বাওয়ালারা রাস্তাঘাটে নারীদের দেখবে, তরুণী কিশোরীদের দেখবে, আর সাজেশন দেবে ওড়না যেন গলায় না থাকে, যেন গলা থেকে নামানো হয়, বুকে জড়িয়ে রাখা হয়। নারীর স্বাধীনতা আছে তার ড্রেস নিয়ে, তার শরীর নিয়ে। স্বাধীন বাংলাদেশে সে স্বাধীনভাবে চলবে, এতে কারো কাছে দৃষ্টিকটু মনে হলেও সে কোনো সাজেশন করতে পারবে না, সে কোনো কথা বলতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু কোনো ধর্ষণ নয়, তবে হ্যাঁ, এটা ঠিক নয়, কারণ এইভাবে তো একজন ভদ্রলোক কখনো কাউকে লার্নিং দিতে পারে না বা কাউকে সাজেশন দিতে পারে না। এটা নারীর অধিকার নিঃসন্দেহে। তবে এই কথাগুলো আনলাম এই কারণে, বিশেষ করে এই উদাহরণটি, যেখানে কেউ হয়তো তাকে কারেকশন করার জন্য রাস্তাঘাটে বলছে, যেটা আমি বলছি না যে ঠিক, কিন্তু এইটুকুতেও নারীবাদীরা সোচ্চার হয়ে ওঠে, টক শো গরম করে, নানা কথা শোনা যায় মোল্লাদের বিরুদ্ধে বা আলেম ওলামাদের বিরুদ্ধে, অথবা কোনো সিভিল লোক যে বলল কথাটি, সে কিন্তু তাকে ধর্ষণও করলো না, বা তাকে ধর্ষণ করার চেষ্টাও করেনি কখনো, বা তাকে অন্য কোনোভাবে অপদস্থও করেনি। শুধু পাবলিকলি সে বলে ফেলেছে যে ওড়নাটা আপনি ঠিক করেন। যাই হোক, এটা নিয়ে যখন তোলপাড় হতে পারে, এই বিষয়টুকু নিয়ে আমি বলছি না যে এই বিষয়টুকু বলাও ঠিক আছে, কিন্তু তুলনা করার জন্য এই বিষয়টুকু নিয়েও যদি এই সুশীল নারীবাদীরা সোচ্চার হয়ে ওঠে, তাহলে যখন ধর্ষণ হচ্ছে তখন কেন তারা চুপ থাকে? আমরা যতগুলো ধর্ষণের ঘটনা দেখছি, একের পর এক শুনছি, তোলপাড় হচ্ছে পুরো বাংলাদেশ, সিভিল যারা আমরা সাধারণ মানুষ তারা কথা বলছি, টকশোতে ভদ্রজনেরা প্রতিবাদ জানাচ্ছে, কখনো রাস্তাও নেমে আসছে, কিন্তু তখন কেন যেন এই ধর্ষণ যখন হয় তখন কেন যেন নারীবাদীরা চুপ থাকে, এবং কখনো ধর্ষণ নিয়ে নারীবাদী কোনো নেত্রী অথবা কাউকে, পুরুষও হতে পারে,
তারা কিন্তু কেউ সোচ্চার হয় না, অথবা ওই যে চেনা মুখগুলো, ওই মুখগুলোকে আর দেখা যায় না। কিন্তু কেন? তার মানে কি ধর্ষণ ঠিক আছে? ওই কেউ একটু ছোট্ট করে কোনো মেয়ের কারেকশনের জন্য তাকে সাজেশন দিল, অথবা একটু কথা শোনালো, যদিও আমি আবারও বলছি এটা সাপোর্ট করছি না, এটা কোনো সিস্টেম নয়, সিস্টেম আছে, সেইভাবে যেতে হবে। তারপরে বলছো যে এতটুকু সে করলো বা ওই ব্যক্তিটি করলো, এটাই তাদের কাছে মহা অপরাধ হয়ে গেল। কিন্তু যে ব্যক্তিটি ধর্ষণ করছে এবং যে নারী বা শিশু ধর্ষণের শিকার হলো, এই ঘটনার প্রেক্ষিতে ধর্ষকদের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া এবং এই যে ধর্ষণে পড়ে যে নারীটি বা শিশুটি হেনস্থার শিকার হলো, পাশবিকতার শিকার হলো এবং চূড়ান্ত রকম পাশবিকতার ফলে তার মৃত্যু হলো, এটা কতটা জঘন্যতা! এই জঘন্যতার বিরুদ্ধে তাদের সোচ্চার হতে দেখা যায় না। এটা কিন্তু একটা রহস্য। কেন? তার মানে তখন কি এরকম হয় যে যেহেতু ধর্ষক একজন সাধারণ মানুষ হতে পারে, সে স্কুলের স্টুডেন্ট অথবা কলেজের স্টুডেন্ট, অথবা সে দোকানদার, অথবা সে কোনো ফ্যাক্টরি বা কোম্পানির কর্মচারী, অথবা কোনো কৃষক, অথবা কোনো দল করে, অর্থাৎ যাদের গা থেকে এমন কিছু দেখা যায় না যে সে জুব্বা পরে আছে, টুপি পরে আছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, অথবা মুরব্বি, এই ধরনের লোক ছাড়া যাদের মাধ্যমে ধর্ষণ হচ্ছে অথবা অন্যান্য কিছু হচ্ছে, তখন আসলে খুব একটা সোচ্চার হতে দেখা যায় না এদের। কিন্তু যখনই গায়ে পাঞ্জাবি থাকবে, দাড়ি থাকবে, এরপর কপালে হয়তো সেজদার দাগ অথবা জুব্বা, অর্থাৎ এই টাইপের যখন হবে, তখন যদি একটু সাজেশনও দেয়, তাহলে সেটা নিয়ে সোচ্চার হতে হবে। অর্থাৎ এখান থেকে দুটো ঘটনা থেকে বা দুটো এই বিশ্লেষণ থেকে, দুটো ঘটনার বিশ্লেষণ থেকে বোঝা যায় যে এখানে শুধু লোকটি কি তার উপর নির্ভর করছে যে নারীবাদীরা সোচ্চার হবে কি হবে না। যখন লোকটি হবে ইসলামী মূল্যবোধে চলা, অথবা নামাজ কালাম পড়ে, ইসলাম মানে সমাজে রাষ্ট্রে বিড়াল্লাপনাকে সুযোগ দিতে চায় না, খুল্লাকে স্পেস দিতে চায় না, মনে করে যে একটি সুন্দর আর হলো সামঞ্জস্যপূর্ণ এবং ভদ্রচিত সমাজ ব্যবস্থা চলতে থাকুক, এগিয়ে যাক, ওই ধরনের লোকেদের মাধ্যমে যখন কোনো এইরকম ছোটোখাটো, যেটা ধর্ষণও নয় বা ধর্ষণের কাছাকাছিও নয়, সাজেশন দেয়া বা একটু কারেকশন করে নেবার জন্য বলা, এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা সোচ্চার হয়ে ওঠে। কিন্তু যখন এই লেবাস বা এই ধরনের মানুষ ছাড়া অন্য কাউকে দিয়ে ধর্ষণের কাজ হচ্ছে এবং নারী বা শিশুটির মৃত্যু হচ্ছে নির্মমভাবে, তখন চুপ থাকতে হবে। যাই হোক, আমরা যারা প্রতিবাদী মানুষ তারা প্রতিবাদ করবই, কারণ আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা লোক দেখে, লেবাস দেখে, ধর্ম দেখে, বা আমরা রাজনৈতিক দল বিবেচনায় বা ক্ষমতা বিবেচনায় বা পেশিশক্তি বিবেচনায় আমরা কিন্তু কাজগুলো করছি না বা প্রতিবাদ জানাচ্ছি না বা বেছে বেছে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি যখনই অন্যায় দেখছি, সে যেই করুক, যদি দাড়িওয়ালা জুব্বাওয়ালাও করে সেটাও আমরা সমালোচনায় আনছি। যেমন আমার ভিডিও আছে মাদ্রাসাতে যে বলাৎকার এবং ধর্ষণের ঘটনা ঘটে তা নিয়ে। একইভাবে যখন সাধারণ মানুষ এগুলো করছে অথবা স্কুল কলেজে হচ্ছে এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড, ঘৃণ্য কাজ, তখনও আমরা সোচ্চার থাকছি। সুতরাং ওই সুশীলগুলো যেগুলো নারীবাদী অথবা এইরকম নারী ঘটিত ব্যাপারে খুব সোচ্চার থাকে, তারা যে সুবিধাবাদী এটা আসলে বোঝার আমাদের কারো বাকি নেই। আর আমরা যারা নিরপেক্ষতার জায়গাটি বজায় রেখে আমরা সকল রকমের অনৈতিকতা, অপবিত্রতা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠি, তারাই হচ্ছে খাঁটি মানুষ। দর্শক, আসলে কেন এটা হয় একটু যদি খেয়াল করেন, দেখুন স্মার্টফোন, বিশেষ করে স্মার্টফোন এবং একমাত্র স্মার্টফোন, এই জন্য বললাম স্মার্টফোন এমন একটা সিস্টেম বা এমন একটা প্রক্রিয়ার মধ্যে আপনাকে ডুবিয়ে দেয় যে আপনি ধরলেই সেখানে ইন্টারনেট ছাড়া আপনি আর অন্য কোনো কিছু খুব একটা ব্যবহার করেন না।
সব ইন্টারনেট বেসড। অর্থাৎ সেখানে আপনি গেম খেলবেন, সেটা তো ইন্টারনেট বেসড, এবং গেমে এখন অনেক কুরুচিপূর্ণ ক্যারেক্টারগুলো যুক্ত করা হচ্ছে। একেবারে টাইট ফিট জামা পরা নায়িকা, নায়ক বা শুটার, তারা একটা পর্যায়ে গিয়ে পর্যন্ত অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেই ধরনের গেম এখন আছে। গেমের ক্যারেক্টারগুলোকেও সেইভাবে আকর্ষণীয় করে তাদের ফিগারের সমস্ত চিত্র যেন ফুটে ওঠে, সব কিছু দেখা যায়। এরপর আপনি স্মার্টফোন ধরলেই তো যাবেন ফেসবুকে, যাবেন ইউটিউবে, এটা একেবারেই নিশ্চিত। কারণ স্মার্টফোন ধরেছেন আর আপনি শুধু ওই ওয়ার্ড এক্সেল নিয়ে কাজ করছেন, বা আপনি টাইপ করছেন, কোনো একটা প্রবন্ধ নিবন্ধ লিখছেন, কবিতা লিখছেন, গান লিখছেন, এটা হয় না, খুব কম হয় না বললেই চলে। ক্রিয়েটিভ লোক ছাড়া এটা কেউ করে না। তাহলে স্মার্টফোন ধরলেন মানে হচ্ছে আপনি ফেসবুকে ঢুকলেন, আপনি গেমে ঢুকলেও সেটা অনলাইন থেকে সরাসরি আপনি গেম করছেন ইন্টারনেটে ঢুকেই। আপনি হয়তো ঢুকছেন ইউটিউবে, আপনি হয়তো ঢুকছেন হোয়াটসঅ্যাপে, আপনি হয়তো ঢুকছেন ইমোতে, আপনি হয়তো ঢুকছেন ইনস্টাগ্রামে, আপনি হয়তো ঢুকছেন এক্স অর্থাৎ সাবেক টুইটারে। এইভাবে আপনি কিন্তু ইন্টারনেট বেসড যে প্রোগ্রামগুলো আছে সেখানে আপনি ঢুকছেন, এবং সেখানে ঢুকে যেটা হয়, সেখানে ঢুকলেই নারী আর নারী, এবং সেই নারীকে আর ঘোমটা পরা অথবা শালীন নারী, আমি বলছি না যে ঘোমটা পরাই থাকতে হবে, কিন্তু শালীনতা বজায় রেখে যে ড্রেস আপটা হবে সেটাও থাকে না। সেখানে একটা নারীকে আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য, এবং সেই আকর্ষণটি কিন্তু কোনো ভদ্রচিত আকর্ষণ নয়, একেবারে সরি দেয়া আকর্ষণ, সেইভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা লাগে নারীকে সেইভাবে উপস্থাপন করা হয়। এরপর খুব সহজেই দেখার বিষয় হচ্ছে শর্টস, যেটা হচ্ছে ইউটিউবের প্রোডাক্ট শর্টস, 1 মিনিটের ভিডিওগুলো, এবং আরেকটি হচ্ছে যে রিলস, ফেসবুকের ছোট ভিডিওগুলো বা 1 মিনিটের ভিডিওগুলো, সেগুলো পোর্ট্রেট রকমের থাকে, পুরো স্ক্রিন জুড়ে দেখা যায়। অর্থাৎ আপনি যেভাবে পোর্ট্রেটভাবে ধরেন সেলফোনটি, সেইভাবেই পুরো স্ক্রিন জুড়ে পোর্ট্রেট আকারেই ওই ভিডিওগুলো থাকে, ফলে পুরো স্ক্রিন জুড়ে দেখা যায় এবং ক্লোজ দেখা যায়। ফলে আপনি যখন স্ক্রল করছেন তখন দেখবেন যে বেশিরভাগই উন্মুক্ত নারীর ছবি, অর্থাৎ নারীকে হট কেকের মতো একদম একটা সুরসুরি দেয়া উপাদানের মতো ব্যবহার করে সেখানে প্রেজেন্ট করা হয়, এবং নারীরাও প্রেজেন্টেড হয় নিজেরাই। আপনারা দেখবেন যে ওখানে অনেক প্রোফাইল আছে, যে প্রোফাইলগুলো নারীরা নিজেরাই খুলেছে, এবং তারা নিজেরাই সেইভাবে অ্যাট্রাক্টিভ করে, অর্থাৎ এই অ্যাট্রাকটিভ শুধু মানে ভদ্রচিত অ্যাট্রাকশন নয় বা ভদ্রচিত মার্জিত অ্যাট্রাকশন নয়, একেবারেই সুরসুরিদের অ্যাট্রাকশন যেন তৈরি হয় পুরুষদের, সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করছে। এই নারীরা প্রোফাইল তৈরি করে তারা নিজেকে সেইভাবে প্রেজেন্ট করছে, এবং তাদের যদি আপনি প্রোফাইলে যান তাহলে দেখবেন যে এক একটা সাবস্ক্রিপশন হচ্ছে 7 লাখ, 8 লাখ, মিলিয়ন, 2 লাখ, 5 লাখ, এইরকম করে। তাহলে বোঝাই যাচ্ছে যে এইভাবে করে তারা নিজেকে প্রেজেন্ট করে প্রচুর সাবস্ক্রিপশন তারা বাকিয়ে নিচ্ছে, এবং বোঝাই যাচ্ছে এটাও যে তারা ইনকাম করছে প্রচুর। আর যারা দেখছে তারা কিন্তু এই যে সুরসুরিওয়ালা ভিডিওগুলো দেখছে, তারা কিন্তু মনে মনে কল্পনা করছে যে নারী তাহলে এইরকম বিষয়, নারীকে যদি কাছে পায় তাহলে নারীর এই বিষয়গুলো, এই জিনিসগুলো, এই যে অ্যাট্রাকটিভ যে অঙ্গের বিষয়গুলো সে দেখলো, সেগুলোর প্রতি সে আরও আকর্ষণ অনুভব করে, এবং সে কাছে কুলে পাশে বা কোথায় কিভাবে হাতের নাগালে সে যে ধরনের নারী হোক, শিশু হোক, কিশোরী হোক, যুবতী হোক, বৃদ্ধা হোক, তাদেরকে সে চিন্তা করে, এবং একসময় গিয়ে তাদের উপর হামলে পড়ে। এই যে সিলেটের ঘটনাটি, এটাও কিন্তু তাই ঘটেছে। দেখুন সে কি করেছে, যে বলেছে তুমি সিগারেট নিয়ে আসো আমার জন্য, তো সিগারেট যখন নিয়ে এসে তাকে দিয়েছে, সে তার ঘরে মেয়েটিকে এনেছে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণের যত প্রক্রিয়া আছে সে করেছে। এক পর্যায়ে মেয়েটি কিন্তু অজ্ঞান হয়ে যায়। তারপর মেয়েটিকে লুকানোর জন্য হেন কাজ নেই সে করেনি। সে কখনো ব্রিফকেসে, কখনো খাটের নিচে, কখনো ডোবাতে, কখনো ডোবার সাথে জঙ্গলে যে গাছ আছে সেই গাছের নিচে, এভাবে নানাভাবে কিন্তু সে চেষ্টা করেছে মেয়েটিকে মেরে ফেলার পরও লাশ লুকিয়ে রাখতে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে অপরাধগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ধর্ষণ, সেটার কারণ কি? এই কারণটাই মুখ্য। বাকি তো অন্যান্য কারণ আছে, পারিবারিক শিক্ষা, আমাদের সোশ্যাল ব্যবস্থা, আমাদের পারিপার্শ্বিক
বাস্তব দৃশ্যগুলো, যেমন মেয়েরা এখন গলায় ওড়না পরে, তো গলায় ওড়না পরলে এই দৃশ্যটা কে দেখছে? আরেকটি পুরুষ দেখছে, কিশোর দেখছে। এবং স্বভাবতই মানুষের মধ্যে একটা বিপরীত যে লিঙ্গ তার প্রতি আকর্ষণ থাকবে, এবং সেই আকর্ষণ তো নিশ্চয়ই কারণ আছে। সেই কারণটি যখন উন্মুক্ত থাকে তখন মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না, নিয়ন্ত্রণে রাখতে পারে না। ওই যে ষড়রিপুর যে ব্যাপারটি, সুতরাং যে নফসের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনায় সে হয়তো এই জঘন্য কাজে লিপ্ত হয়। দর্শক, আমরা বলবো যে এটা একটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার সমাজের। কিভাবে এখান থেকে বের হয়ে আসা যাবে, কিন্তু সেটার জন্য সমন্বিত এবং সবার ইচ্ছের খুব প্রয়োজন। না হলে এটার প্রভাব হয়তো আমি মনে করছি বা আমরা মনে করছি যে আমার ফ্যামিলিতে ঘটছে না, আমার পরিচিত কেউ করছে না, কিন্তু একদিন হয়তো আমার পরিচিত জন বা আমার ফ্যামিলির মধ্যেও কেউ ভিকটিম অথবা কেউ হয়তো জুলুম করবে বা অন্যায় কাজ করবে, এরকম আমরা পেয়ে যাব। সুতরাং খুব সতর্ক হতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই।